নমস্কার, পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ই-হাট। সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন। এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে, সোম থেকে রবি বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9732615531। নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টকশোয়ের অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। বিকাশ টকশোয়ের আজকে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, মেডিসিন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য। অনেকেই আমরা নিজের ইচ্ছা মতো ওষুধ খেয়ে থাকি, ডাক্তারের পরামর্শ ছাড়াই। হয়তো কোনো একটা পুরনো প্রেসক্রিপশন থেকে আমরা সেই সময়কার কন্ডিশন অনুযায়ী কিছু ওষুধ হয়তো নিয়েছিলাম, সেই ওষুধটাই দীর্ঘদিন কন্টিনিউও করতে দেখা যায়। বা অনেক সময় সেই ওষুধে আমার ভালো হয়েছিল বলে অন্যকে উপদেশ দিয়ে দিই, তুমিও এই ওষুধটা খেতে পারো। এই কাজগুলো কিন্তু অনেকেই আমরা নিজের অজান্তেই করে চলেছি। এই যে সেলফ মেডিকেশন, এটা কতখানি গুরুত্বপূর্ণ বা কতখানি ক্ষতিকর, সেই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। এই বিষয় নিয়ে কথা বলতে আমার সাথে রয়েছেন স্বাধীন ফার্মাসি কলেজ থেকে ওখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তমগ্ন মুখার্জি মহাশয়। তমগ্ন স্যারের সাথে আজ আমরা জানবো এই বিষয়টি নিয়ে, সেলফ মেডিকেশন এটি কীরকমভাবে আমাদের ক্ষতি করে বা কিভাবে এর থেকে অনেক সময় উপকার পাওয়া যায়, সেই বিষয় নিয়ে আজকের আমাদের বিস্তারিত আলোচনা হবে। তমগ্নবাবুকে জানাই আমাদের স্টুডিওয়ে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার। আমরা চলে যাব সরাসরি আমাদের প্রশ্নোত্তর পর্বে। এই যে সেলফ মেডিকেশন, এটা কি? সেলফ মেডিকেশন হচ্ছে আমার শরীরে যদি বা কোনো মানুষের যদি শরীর অসুখ করে বা রোগের মাধ্যমে সে যদি মানুষের বিভিন্ন ধরনের আক্রান্ত হয়ে থাকে, বিনা ডাক্তারের চিকিৎসা পরামর্শ ছাড়াই মানুষ নিজেকেই বিবেচনা করে একটা ওষুধ কোনো ফার্মাসি থেকে কিনে নিজেকেই একটা পরিচালনা সৃষ্টি করে উইদাউট প্রেসক্রিপশনে, সেটাকে বলা হচ্ছে আমরা সেলফ মেডিকেশন হিসেবে আমরা বিচলিত করতে পারি। একদমই তাই। আমরা শুনলেন যে সেলফ মেডিকেশন, আমি শুরুতেও বলছিলাম যে নিজের ইচ্ছা মতো ওষুধ খাওয়া, এই বিষয়টাই। দ্বিতীয় প্রশ্ন আসছে আপনার কাছে, কেন মানুষ চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজেরা ওষুধ খেতে শুরু করে? কারণ একটা তো স্টেজ থাকবে যে আমার ইচ্ছা হচ্ছে, আমি খেয়ে নিচ্ছি, ভালো হয়ে যাচ্ছি, সেটা কেন করে? প্রথমত যখন সেলফ মেডিকেশন মানুষ কিছু কারণে করে, কোনো নির্দিষ্ট কোনো কারণে ছাড়াও কিছু করেন, কিন্তু মেইন যে কারণগুলো হচ্ছে, যেমন হচ্ছে মানুষের মধ্যে একটা অত্যধিক পরিমাণে বোঝার ক্ষমতা, যে আমি চিকিৎসার মাধ্যমে আমি বিলিভ করব না, যে ডাক্তারে গেলে একটা কস্ট, একটা কাটিং সিস্টেম। যেমন কোনো একটা পেশেন্ট যদি কোনো ডাক্তারের কাছে ভিজিট করতে যায়, মিনিমাম যে কস্টটা লাগে সেই কস্ট থেকে বাঁচার জন্য যে পরিমাণটা দরকার, যেমন একটা ভিজিট করতে হবে ডাক্তারের কাছে, মিনিমাম একটা অ্যামাউন্টে টাকা দিতে হবে, সেই কস্ট থেকে বাঁচার জন্য মানুষ এখন কি করে, সেলফ মেডিকেশনের পথটা বেছে নিয়েছে। যেমন উইদাউট প্রেসক্রিপশন ছাড়াও, যেমন আমার শরীর খারাপ হয়েছে বা কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম, আমি ডাক্তারের কাছে আমি গ্যাস্ট্রোলজিস্টের কোনো কথা না বলে নিজেকে একটা ফার্মাসি দোকানে গিয়ে একটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনের একটা ওষুধ খেয়ে নিলাম। এই যে আমরা যে ভেবে করে রাখছি যে কস্ট সার্ভিস বা ডাক্তার থেকে বা ওষুধ চিকিৎসা বা স্বাস্থ্য পরিষেবা থেকে নিজেকে বঞ্চিত করে যে একটা আস্থা হারিয়ে ফেলছে, সেইখান থেকে মানুষ এখন সৃষ্টি করছে যে নিজেকে এখন সেলফ মেডিকেশন করে নিজেকে আমি ঠিক হব। এইটা হচ্ছে মেন আর বর্তমান যুগে অবস্থা হয়েছে এখন। এই অভ্যাস কতখানি সাধারণ আমাদের সমাজে? প্রথমত আমি মনে করি এই অভ্যাসটা কোনো সাধারণ অভ্যাস নয়, এটা মানুষের মধ্যে, বর্তমান যুগের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে এটা একটা আইডেন্টিফিকেশনে খুঁজে পাওয়া যায়। কারণ মানুষ ভাবে যে একটা মাইনর জিনিস ভাবে, যে মানুষের ভেতরে যদি একটা ডিজিজ, মানুষের মধ্যে যে ডিজিজটা থাকে সেটা কখনো দেখা যায় না উইদাউট ডাক্তারের পরামর্শ ছাড়া, আদার্স কোনো প্রেসক্রিপশন ছাড়া মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। কিন্তু মানুষ এখন কি করছে, যে এই সেলফ মেডিকেশনের মাধ্যমে নিজেকে ডায়াগনোস করছে। তার ফলে এটা কিন্তু সাধারণ মানুষের কাছে প্লাস আদার্স যে মানুষের কাছে যে পৌঁছাবে, যে আদার্স যার সঙ্গে পরিচয় হচ্ছে, তোর কি হয়েছে বা আমার শরীরে খারাপ হয়েছে, আমি এই ওষুধটাকে আমি ঠিক হয়ে গেলাম, এইটা যে একটা কথোপকথন চলছে, কমিউনিকেশন চলছে একটা 1% টু অ্যানাদার পার্সন, এটা আরো বেশি ক্ষতিকর হয়ে যাচ্ছে। তার ফলে ডাক্তারের প্রতি অথবা চিকিৎসা স্বাস্থ্যের প্রতি বর্তমান যুগে মানুষের প্রতি আস্থাটা হারিয়ে ফেলছে। এটা অনেকটাই বর্তমান যুগে মানুষের কাছে অনেকটা একটা ক্ষতিকর দিক সৃষ্টি হচ্ছে। কোন কোন ধরনের ওষুধ মানুষ সবচেয়ে বেশি নিজের মতো করে খায়? যেমন ধরুন পেন কিলার বা অ্যান্টিবায়োটিক, এটা কতটা বেশি পরিমাণে নেয়? বর্তমানে পেন কিলারটা হচ্ছে সব থেকে মাস্ট। যেমন হচ্ছে
কারো শরীর খারাপ হচ্ছে, পেটে যন্ত্রণা বা মাথার যন্ত্রণা বেশি হচ্ছে, মাথার যন্ত্রণা কি সেরিডেন যে একটা ওষুধ নিচ্ছে, সেই মাথার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি পেন কিলার খেয়ে নিচ্ছি। বা সামান্য যেমন একটা কথা বলি, যেমন আমার দাঁতের ব্যথা থেকে একটা কথা বলি, যে দাঁতের ব্যথা হচ্ছে, ডেন্টিস্টের কাছে না গিয়ে দোকানে গিয়ে কিটোনো বলে একটা ওষুধ আছে, যেটা মানুষের ক্ষেত্রে যে ডাক্তারও একটা প্রেসক্রাইব করে থাকে, কিন্তু উইদাউট ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া মানুষ যে সেলফ মেডিকেশন করছে, তার কি সাইড এফেক্টস না জেনে, যেটা নিজের সেলফ, হয়তো সেই ওষুধটা খেয়ে মানুষের যে পেশেন্টের তার পেনটা অবশ্যই কমে যাবে, কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বা উইদাউট ডাক্তারের যে কনসালটেন্ট ছাড়া সেটা যে তারা নিচ্ছে, সেটা আদৌ কি সেটা তার পক্ষে সাইড এফেক্টসে কোনো কাজ করবে করবে না, সেটা কিন্তু না বিবেচনা করে সেটা মানুষ এটা আরও কিন্তু বিপদের দিকে চলে যাচ্ছে। কিন্তু পেন কিলার হচ্ছে এমন একটা ওষুধ যেটা বর্তমান যুগে কিডনির প্রতি একটা বিরাট এফেক্ট করে। মানুষের উচিত এই পেন কিলার নিজের কাছে বা ডাক্তারের পরামর্শ না ছাড়া খাওয়াটা উচিত নয়। কতখানি ক্ষতিকর এই ব্যাপারটা? এটা হচ্ছে ক্ষতিকর বলতে মেন হচ্ছে ফার্স্ট পয়েন্ট বলতে পারি, যে সেলফ মেডিকেশনের পর যে পেন কিলারটা বেশি ক্ষতিকর আমরা কিডনির ইফেক্টে আর ইন্টারনাল ব্লিডিং সব থেকে বেশি ক্ষতিকর করে এই যে পেন কিলারটা আমাদের। এই যে অ্যান্টিবায়োটিক ভুলভাবে নেওয়ার ফলে কি ধরনের বিপজ্জনক প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে? প্রথমত অ্যান্টিবায়োটিক, যেমন অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আমাদের মার্কেটের মধ্যে পাওয়া যায়, কিন্তু বেসিক্যালি যে আদার্স যে মার্কেটিংগুলোর মাধ্যমে বা ফার্মাসির মধ্যে বা ডাক্তাররা যেগুলো প্রেসক্রিপশন করে থাকে বা হসপিটালও থাকে, অ্যামক্সিলিন 650 mg, ঠিক আছে। এবার সেই যে অ্যান্টিবায়োটিকগুলো মানুষ উইদাউট ডক্টরের প্রেসক্রিপশন যখন খেয়ে নেয়, তার রেজিস্ট্যান্স মানে তার বিপজ্জনক পথটা কি হতে পারে। যেমন আমি একটা ওষুধ খেলাম অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার পর তার যে উইদাউট তার সাইড এফেক্ট না জেনে আমরা ইনটেক করলাম, সেই ইনটেকটা আমাদের বডির মধ্যে গেল, সে যাওয়ার পর তার যে রিয়াকশন হবে সেটা না জেনেই কিন্তু আমরা সেটা খেয়েছি। কিন্তু একটা যখন শরীরের মধ্যে যখন ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াটা প্রতিরোধ করার জন্য আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি, কিন্তু কিছু পরিমাণ ওই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও কিছু পরিমাণ ব্যাকটেরিয়া আমাদের মধ্যে থেকে যায়। যখন যখন মানুষের মধ্যে সেই রোগটা সৃষ্টি হয়, ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখে অন্য একটা যখন কোনো আপনার দিয়ে থাকে অ্যান্টিবায়োটিক মেডিসিন, তখন যে অ্যান্টিবায়োটিক তার কার্যকলাপটা তখন তার মধ্যে সেটা প্রতিফলিত হয় না, কারণ আমরা আগেই সেলফ মেডিকেশন করে ওই যে রোগের যে প্রতিরোধ ক্ষমতাটা আমরা কমিয়ে দিয়েছি। তার ফলে যে এই যে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্সের প্রতিরোধ ক্ষমতাটা যে দরকার মানুষের শরীরের মধ্যে, তখন আর সেটা কার্যকরী হয়ে থাকে না। তখন সেই মুহূর্তে আমাদের শরীরের মধ্যে যে রোগ রেজিস্ট্যান্স ক্ষমতাটা ধীরে ধীরে কমে যায়। তার ফলে আমরা ব্যাকটেরিয়া যে আমাদের মধ্যে যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খাচ্ছি, সেই ওষুধগুলো খাওয়ার পরেও সে আরও যদি ডোজেস ফর্মও বাড়ানো যায়, তখন সেইগুলো আর কার্যকরী হয়ে থাকে না। সুতরাং সেলফ মেডিকেশনের পথ থেকে দূর রাখার জন্য প্রথমত ডাক্তারের কনসালটেন্টটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধের ক্ষেত্রে সব থেকে বড় একটা দরকার একটা পেশেন্টের মধ্যে, প্লাস জনসাধারণের মধ্যেও আমি বলবো যে এটা মানুষ যখনই কোনো অ্যান্টিবায়োটিক বা যে কোনো ওষুধ খাওয়ার আগে ডক্টরের একটু কনসাল্ট করে তার নির্দিষ্ট প্রেসক্রিপশন নিয়ে তার নির্দিষ্ট সাইড এফেক্টস বিবেচনা করেই সবাই সেটাকে ইনটেক করা উচিত, এটাই মনে করবো আমি। অনেক সময় পুরনো প্রেসক্রিপশন দেখে অনেকে ওষুধ খেতেই থাকে, এইটা কতখানি নিরাপদ? পুরনো ওষুধ বলতে ধরুন আমার যেমন পুরনো হচ্ছে ওল্ড একটা ডাক্তার, ধরুন একটা উদাহরণ দিই, আমাদের বর্তমান যুগে যে মানে হচ্ছে যে আমার একটা শরীর খারাপ হলো, মানে সামান্য ধরলাম যে একটা ভাইরাল ফিভার, জাস্ট ফর এক্সাম্পল। তো এই এক্সাম্পল দেওয়ার পর আমি একটা জেনারেল ফিজিশিয়ানের কাছে গেলাম, আর জেনারেল ডাক্তারের কাছে গেলাম। এবার সেই যাওয়ার পর যে ডাক্তার তো একটা মেডিসিন লিখবে, সে যাই হোক XYZ যে একটা মেডিসিন লিখলো, সেই মেডিসিনটা আমাদের শরীরের মধ্যে ইনটেক করার পর সেটা আমাদের কিছুক্ষণের জন্য বা এক সপ্তাহের মধ্যে সেটা নির্মূল হয়ে গেল। কিন্তু আবার সেই মেডিসিনটা আবার যখন সেই ভাইরাল ফিভারটাই হলো, সেই মেডিসিনটা ডাক্তার না দেখিয়ে ঘরের পরামর্শ দিয়ে না, যে ডাক্তার লিখেছে ওই যে প্রেসক্রিপশনটা, সেই প্রেসক্রিপশন থেকেই আমরা ওই ওষুধটা নিয়ে নেবো। কিন্তু ওই মুহূর্তে যে আমাদের কি জানি যে ওই মুহূর্তে আমার সেই ফিভারটাই হয়েছে আদৌ, বা সেই ডিজিজটাই আমাদের আদৌ হয়েছে কিনা, এই পরামর্শ না নিয়ে ওল্ড মেডিকেশনের মাধ্যমে ওল্ড প্রেসক্রিপশনের মাধ্যমে সেই রুলটাকে ফলো করে যে কতবার ক্ষতি হতে পারে সেটা বর্তমান যুগে মানুষের পক্ষে সে জানা হলেও মানুষ এখন শিখছে না। কারণ প্রথমত হচ্ছে মানুষ ডাক্তারের কাছে যেতে ভয় একটা কারণেই পাচ্ছে, যে মানুষের মধ্যে কোনো রকম ডিজিজ যদি খুঁজে পায় তাহলে মানুষ সেটা থেকে ভয় পাচ্ছে। এই সেলফ মেডিকেশন হচ্ছে মেন, তার কারণ হচ্ছে এই ওল্ড মেডিকেশন মাধ্যমে আবার ওল্ড প্রেসক্রিপশনের মাধ্যমে যে ফলো করা। সুতরাং ওল্ড প্রেসক্রিপশন ফলো করা উচিত 1 to 2 months,
প্লাস 3 মান্থস 5 মান্থস ম্যাক্সিমাম আমি মনে করি। প্লাস যদি আদার্স কোনো এক্সট্রা ডিজিজ বা শরীরের মধ্যে যদি ডিজিজের সৃষ্টি হয়, ডক্টরের কনসাল্ট নিয়ে তবে সেটা কিন্তু নতুনভাবে প্রেসক্রিপশন নিয়ে তার যে ডোজেস ফর্ম আলাদা হতেই পারে। আমার ফিভার হয়েছে, আমি 650 mg প্যারাসিটামল খেয়েছি, পরে আমার যদি সেই ফিভারই হয়ে থাকে, আমি 650 আমার শরীরে তো দরকার নেই, কিন্তু সেলফ মেডিকেশনে করে আমি 650 mg আমাদের শরীরের মধ্যে ইনটেক করছি। এটা কিন্তু ক্ষতিকর দিক হচ্ছে তার সাইড এফেক্টসটা না জেনে। এটা হচ্ছে ওল্ড যদি প্রেসক্রিপশন ইউজ করে থাকে, এটার সবথেকে বড় ক্ষতিকর দিক হতে পারে আমাদের মধ্যে। আচ্ছা, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা ড্রাগ রিয়াকশন হলে রোগীর কি করা উচিত? প্রথমত ও ড্রাগ রিয়াকশন হলে যে পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্টগুলো যদি হয়, তাহলে প্রথমত ডাক্তার মেডিকেশন মানে রীতিমতো পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের ভিজিট করে তার ওষুধ সম্বন্ধে তার ডায়াগনোস করানো উচিত, তার রীতিমতো তার ব্লাড টেস্ট করানো উচিত, তার যে পার্শ্ব প্রতিক্রিয়া কী কারণে হয়েছে, কোন ডিজিজের ফলে হয়েছে, সেটার ক্ষেত্রে ও ডক্টর কনসালটেন্ট হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট সেটা। আচ্ছা, মানে এটা তো অনেক সময় বোঝাই যায় না যে এই রোগ থেকেই পার্শ্ব প্রতিক্রিয়াটা দেখা দিয়েছে। ফার্মাসি থেকে ওষুধ সহজে পাওয়া যায়, এটা কি সেলফ মেডিকেশনকে বাড়িয়ে দিচ্ছে বলে মনে করেন? 100%। ফার্মাসি থেকে যখন মানে অত্যধিক পরিমাণে যখন মানুষ মানে সেলফ মেডিকেশনের পথে বেছে নেয় না, তখন যে কোনো ফার্মাসি থেকে গেলেই ফার্মাসির যদি চেনা পরিচিতি থাকে, ধরুন আমি একটা লোকালিটিতে থাকি, দীর্ঘদিন ধরে আছি, সেই লোকালিটিতে থাকার পর মানুষ কি করে যে চেনা পরিচিত হয়ে যায়, উইদাউট প্রেসক্রিপশনের মাধ্যমে আমাদেরকে সেই ওষুধটা দিয়ে দেয়। সেইটা যে কত ক্ষতিকর দিক মানুষ হলে এখনো না বুঝলে, প্রেসক্রিপশন দিলে ফার্মাসি শপের মানুষদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ মানুষ তার ইনকামের পথ নেই যে ওষুধ আমাকে সেল করতে হবে। পেশেন্ট আসছে উইদাউট প্রেসক্রিপশনে দিয়ে দেবো, কিন্তু কেন যে ফার্মাসি চাই যে আমার দোকানে সেল হতে হবে, আমি এর থেকে কিছু বুঝি না। সুতরাং যে সেল মেডিকেশনের পদ্ধতিতে যে মেন ফার্মাসি দোকানগুলোতে মেন একটা কার্যকরী ভূমিকা পালন করছে, কিন্তু বর্তমান যুগে আমি বলবো যে উইদাউট প্রেসক্রিপশন ছাড়া ফার্মাসি শপ থেকে কাউকে মেডিসিন দেওয়াটা উচিত নয়। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আমি শেষ প্রশ্ন করছি আপনার কাছে, এই যে সচেতন নাগরিক হিসাবে আমাদের কিভাবে নিজে নিজে ওষুধ খাওয়া বন্ধ করে সঠিক চিকিৎসা নেওয়া উচিত, সেটা আমাদেরকে একটু জানাবেন। চিকিৎসা বলতে আমাদেরকে অ্যাওয়ারনেস, প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস, সেলফ অ্যাওয়ারনেস হচ্ছে সব থেকে বড় ব্যাপার। প্রথমে মানুষকে বা অন্য লোককে সচেতনভাবে করার থেকে আগে নিজেকে সেলফ অ্যাওয়ারনেস হতে হবে। আমি যে ওষুধটা খাচ্ছি আগে কি সেটা কি আমার ক্ষতি করবে, তবে কিন্তু আমি অন্যজনকে আমি অ্যাডভাইস দিতে পারবো। সুতরাং নিজেকে আগে সেলফ অ্যাওয়ারনেস করতে হবে। 2 নম্বর, যে কোনো লোকালিটিতে বা যে কোনো ফার্মাসি সবে যে কোনো জায়গাতে অ্যাওয়ারনেসটা যদি ফেরাতে পারা যায়, বা সেটা যে কোনো রকমভাবে যে অ্যাওয়ারনেস বলতে কি, যেমন স্টুডেন্টের বর্তমান যুগে স্টুডেন্টের ভূমিকা কিন্তু অনেকটাই কিন্তু একটা বলতে পারি একটা প্লাস পয়েন্টে আছে, কারণ তারা যদি দেশের যদি নেক্সট টাইমে ভবিষ্যৎ হয়ে থাকে, একটা মেডিকেল ফিল্ডে যারা কাজ করে তাদেরকে মাধ্যমে যদি তাদের যে অ্যাওয়ারনেসটা যদি ফেরানো যেতে হবে বিভিন্ন ধরনের গ্রামগঞ্জের সাইডে বা বিভিন্ন ধরনের যে লোকালিটিতে, যদি সেইভাবে আমরা অ্যাওয়ারনেসটা ফেরাতে পারি, সেই ক্ষেত্রে যদি আমরা যদি ডেভেলপ করতে পারি, সেটা একটা সেলফ মেডিকেশনের পদ্ধতিতে মানুষ একটা আরও সচেতন হয়ে উঠবে। প্লাস আমি নিজস্ব একজন ফার্মাসিস্ট হিসেবেও বলতে পারবো যে বিভিন্ন ফার্মাসি শপকেও আমি চাই যে যেন কোনো রকম সেলফ মেডিকেশনের পদ্ধতিতে কোনো পেশেন্ট যদি আসে, তাকে যতটা পরিমাণে আগে প্রেসক্রিপশন দেখিয়ে তবেই কিন্তু একটা ওষুধটা দেওয়া উচিত। কারণ এর ক্ষেত্রে ফার্মাসি শপের ওনারদেরও কি এটা বড় ক্ষতি হতে পারে, কারণ যে লোকটা বা যে পেশেন্ট যে মেডিসিনটা নিতে আসে আদৌ কি সেই মেডিসিনটা তার শরীরের মধ্যে কাজ করবে কি করবে না, তার সাইড এফেক্টসকে কি হতে পারে, সেটা মানুষ কিন্তু এখন জানছে না বা ফার্মাসি ওনারও জানছে না। সুতরাং আমি বলবো যে উইদাউট প্রেসক্রিপশন বা ডক্টরের কনসাল্ট ছাড়া এটা কিন্তু সেলফ মেডিকেশন করা উচিত নয়। খুব ভালো লাগলো আপনার কথা আমরা শুনলাম। এই যে আজকের আমাদের বিশেষ আলোচনা ছিল যে সেলফ মেডিকেশন এটা আমাদের কিভাবে ক্ষতি করে, সেই বিষয়ে মানুষদের আজ আমরা অবগত করলাম, আমাদের দর্শকরা শুনলেন সেই অনুষ্ঠান। সেলফ মেডিকেশন কিন্তু আপনার জীবনে বড় রকমের বিপদ আনতে পারে, তাই যে কোনো ধরনের ওষুধ সেবন করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং সেই অনুযায়ী কিন্তু ওষুধ সেবন করুন, অন্যথায় আপনার রোগ কমাতে গিয়ে অন্য রোগের শিকার কিন্তু হতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পজিটিভ বার্তা ইউটিউব প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন, এছাড়াও আমাদের এমএসও নেটওয়ার্কের মধ্য দিয়ে, কেবল টিভির মধ্য দিয়ে আমরা পৌঁছে গেছি আপনাদের টিভির পর্দায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তমগ্রবাবুকে জানাই পজিটিভ বার্তা থেকে অনেক অনেক ধন্যবাদ ওনার সময় আমাদের সঙ্গে কাটানোর জন্য। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।